বহুল প্রতীক্ষার পরে দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটির এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে চলছে আর কোনো রকম কোনো অনলাইন প্ল্যাটফর্মে আসেনি। তো অনেকজনের রিকোয়েস্টের ট্রেলার দিয়ে সিনেমার এক্সপ্লেইনটি আমি করছি। এই কারণে সবসময় সিনের সাথে কথার মিল নাও থাকতে পারে। বিষয়টা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এক্সপ্লেইনটি শুরু করার আগে দয়া করে একটা লাইক দিয়ে দিও। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর কথা না বাড়ি আর কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতেই দেখা যায় 2015 সালের নর্থ সিকিম। জগেশ নামের একজন জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এর মধ্যে হঠাৎ কয়েকজন এসে জগেশকে একটা জায়গায় তুলে নিয়ে আসে। জগেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনারা কারা? জবাবে ওরা বলে, আমরা ফোর্সের লোক। জগেশ এবার জিজ্ঞেস করে, আমার কাছে আপনারা কি চান? তারা এটার কোনো উত্তর তো দেয় না, উল্টো তাকে জিজ্ঞেস করে, তোমার বাড়ি থেকে কে আছে? জগেশ জানায়, আমার কেউ নেই, আমি শুধু একা। তখন ফোর্সের লোকেরা জগেশকে একটা ছবি দেখালে জগেশ সেটা দেখে জিজ্ঞেস করে, ভানু বেঁচে আছে? এই পর্যায়ে সিনটা শিফট করে ভানুকে দেখানো হয়। ভানু ফোর্সের লোক, তাকে ট্রেনিং করতে দেখা যাচ্ছিল। এ পর্যায়ে জগেশকে একটা চিঠি দেওয়া হয় আর বলা হয় এটা খুব ভালো করে পড়ার জন্য। অন্যদিকে ভানুকে তার বস বলে, অবশেষে তুমি তোমার বউ মা বাবার সাথে দেখা করতে যাচ্ছ। ভানু বলে, শুধু কি তারাই আমার জীবনে ছিল? ভানুর এই কথার মধ্যে দিয়ে বোঝা যায় ভানু একটা সিক্রেট মিশনে অন্য একটা জায়গায় এতদিন ছিল আর এবার তার বস ওকে আরেকটা জায়গায় মিশনে পাঠাবে। তাই বস ভানুকে বলে, তোমাকে এখন থেকে অনেক মিস করব আর জানায় তোমার মতো একজন সোলজার পেয়ে আমি গর্বিত। এদিকে জগেশ চিঠিটা পড়ে বুঝতে পারে কেউ একজন ওর বাড়িতে থাকবে। তখন জগেশ বলে, আমি একা মানুষ, আমার বাসায় না থেকে হোটেলে থাকলেই তো হয়। ফোর্সের লোকেরা তখন জানায়, বেশি কথা বলা যাবে না, যেটা তোমাকে বলেছি সেটা করবে। আগামীকাল স্টেশনে গিয়ে ওনাকে রিসিভ করে আনবে। এদিকে বসের থেকে বিদায় নিয়ে নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা করে ভানু। পরের দিন স্টেশনে এসে জগেশ খুঁজতে থাকে যার আসার কথা ছিল তাকে, কিন্তু স্টেশনে এসে কাউকেই দেখতে পায় না। তাই স্টেশনের একটা বেঞ্চে গিয়ে বসে জগেশ, যেখানে আগে থেকেই একজন বয়স্ক লোক বসা ছিল। আসলে উনি কোনো বয়স্ক লোক নয়, ভানুই বয়স্ক লোকের রূপ ধারণ করে সে জগেশের জন্য অপেক্ষা করছিল। কিন্তু জগেশ ভানুকে কোনোভাবেই চিনতে পারে না, আর চিনতে পারবেই বা কিভাবে, ওরা দুজনেই তো সমবয়সী। আর এখন ওর পাশে যাকে দেখছে ইনি তো একজন বৃদ্ধ মানুষ, হয়তো বা ওর দাদুর বয়সী হবে। এর মধ্যেই হঠাৎ করে ভানু তার পিস্তলটা বের করে জগেশকে দেখায়। এটাতে অনেক ভয় পেয়ে স্টেশন থেকে চলে যেতে থাকে জগেশ। তখন ভানু খেয়াল করে দেখতে পায় ও এখনো আগের মতো একটু ল্যাংড়াই আছে। জগেশ স্টেশনে কাউকে না পেয়ে শেষমেশ বাড়ি চলে আসে, কিন্তু বাড়ি এসে খেয়াল করে দেখতে পায় ওই বৃদ্ধ লোকটাকে। তখন ভানু ওর সাথে মজা করে বলে, আমি হচ্ছে তোমার দাদু, কয়েকদিনের জন্য তোমার এখানে থাকবো। জগেশ তখন অবাক হয়ে বলে, আমার তো কোনো দাদু নেই। কিন্তু ভানু বলে, আমি তোমার দূর সম্পর্কের দাদু। এটা শুনে জগেশ আবারও বলে, আমি তো একা মানুষ, বাড়িতে তেমন একটা থাকি না, আপনি তো হোটেলে গিয়ে থাকলেও পারেন। ভানু জানে আমি একা থাকতেই বেশি পছন্দ করি, তো তুমি যদি বাড়িতে নাও থাকো আমার খুব একটা সমস্যা হবে না, ঠিক আমি একা থাকতে পারবো। জগেশ তখন বলে, আমি আপনার কাছে পিস্তল দেখেছি, আপনাকে নিয়ে আমার টেনশন হচ্ছে। ভানু জানায়, সেফটির জন্য আমি পিস্তল রাখি, তবে আমাকে দেখে তুমি যতটা বৃদ্ধ মনে করছো আমার স্ট্যামিনা কিন্তু ততটা খারাপ না, দেখো আমি কতগুলো পুশ আপ দিতে পারি। এরপরে ভানু যখন পুশ আপ দিতে শুরু করে তখন তো অবাক হয়ে চেয়ে থাকে জগেশ, কারণ সে যেন গুণেই শেষ করতে পারছিল না। তাই ওর মনে অনেক সন্দেহ হয় যে একজন বয়স্ক ব্যক্তি কিভাবে এত পুশ আপ দিতে পারে। তাই জিজ্ঞেস করে, তুমি কি ভানু? মাথা নেড়ে তখন হ্যাঁ বলে ভানু। অনেকদিন পর বন্ধুর দেখা পেয়ে জগেশ বন্ধুকে জড়িয়ে ধরে, এমনকি জড়িয়ে ধরে কান্নাও করে। সিনটা শিফট করে এবার একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। সেখানে দেখা যায় জগেশের পা মচকে যায়, ওকে হাসপাতালে নিয়ে আসে ভানু। ডাক্তার জিজ্ঞেস করে ওর পায়ে কিভাবে আঘাত পেল, তবে দুই বন্ধুর কেউই সঠিক উত্তর দেয় না। আসলে ওরা দুজনে মিলে রূপা নামের একটা মেয়েকে চিঠি দিতে গিয়েছিল, আর সেখানে গিয়ে মই থেকে পড়েই জগেশ ওর পায়ে আঘাত পেয়েছিল। কিন্তু এই কথাটা তো আর ডাক্তারকে বলা যাবে না। আর এই ব্যাপারটা নিয়ে প্রেজেন্টিতে ওরা দুজনে মজা করতে থাকে। জগেশ বলে, দিনটা খুব লাকি ছিল, তবে ভানু জানায় কিভাবে সেটা লাকি হতে পারে, সেদিন যে তুই পায়ে ব্যথা পেয়েছিলি এখনো তো তোর পা ল্যাংড়াই আছে। জগেশ বলে, তারপরও লাকি দে, কারণ সেদিন থেকে তোর আর রূপার মাঝে সম্পর্ক শুরু হয়েছিল। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, ভানু এবং রূপাকে দেখানো হয়। ভানু রূপার থেকে তার চিঠিটার উত্তর চাইলে রূপা কিছুই বলে না। তখন ভানু বুঝতে পারে যে রূপাও রাজি। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। ভানু খুলে ফেলে তার পর্দার আড়াল। অনেকদিন পর জানের জিগার বন্ধুটির আসল চেহারা দেখতে পায় জগেশ। তখন সে জিজ্ঞেস করে, এখানে আবার হঠাৎ কেন আসলি?
ভানু বলে, তুই কি চিঠির 4 নম্বর পয়েন্ট পড়িসনি? সেখানে তো উল্লেখ করাই আছে যে কোনো প্রশ্ন করা যাবে না। তারপরেও ভানু জানায় 7 দিনের জন্য আমি এখানে একটা মিশন এসেছি, আমাকে ছদ্মবেশে থাকতে হবে পুলিশের জন্য, একটা জটিল কেস রয়েছে। এর পরপরই জিজ্ঞেস করে, রূপার কি খবর? জগেশ একটা কার্ড দিয়ে বলে, রূপার বিয়ে হয়ে যাচ্ছে। এইটা শুনে যেন থমকে যায় ভানু। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখানো হয় ভানু এবং রূপার বিয়ে। খুব ধুমধাম করেই ওদের দুজনের বিয়ে হয়েছিল। তারপর ওই বিয়ের কার্ডটা হাতে নিয়ে ভানু দেখতে পায় বিয়েটা হচ্ছে অনিন্দ্র মিত্রা নামের একজনের সাথে। তখন সে জগেশকে জিজ্ঞেস করে, আচ্ছা এই অনিন্দ্রটা আবার কে? জগেশ জানায়, কয়েক বছর আগেই ইনি এলাকায় এসেছেন, খুব ভালো ছেলে। আর তোর বাবা মা নিজে থেকেই অনিন্দ্রর সাথে রূপার বিয়েটা দিচ্ছে। বিয়ে না দিয়ে কয়দিন আর এভাবে ঘরে রাখবে বল? তাছাড়া লোকাল পত্রিকায় নিউজ হয়েছিল যে 4 বছর আগে তুই মারা গেছিস। কেউ তো আর মৃত মানুষের জন্য অপেক্ষা করে না, তাই না? কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ভানু রূপার হানিমুনের দিনটা দেখানো হয়। তখন ভানু রূপাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি একটা কথা বলো তো, যদি তুমি আমাকে বিয়ে না করতে তাহলে তুমি কাকে বিয়ে করতে? রূপা জানায়, রণবীর কাপুর। এটা শুনে ভানু অভিমানের সুরে জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? রূপা জানায়, তুমি তোমার পিছাই ছাড়ছিলে না, এই জন্যই তোমার গলায় ঝুলে পড়েছি। ওদের দুজনের ভালোবাসার বিয়ে ছিল তো, এর জন্য ওদের সম্পর্কটা অনেক সুন্দর কাটতে থাকে। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। ভানু জগেশকে জিজ্ঞেস করে, মা কেমন আছে রে? জগেশ জানায়, 2 ছেলেকে হারিয়ে মা আর কেমন থাকতে পারে তুই বল? ভানু বলে, আমার কাছে এখন অনেক টাকা, শেষের আগে সেই টাকা দিয়ে সবাইকে খুশি করব। এই কথাটা শুনে একটু খটকা লাগে জগেশের, আর জিজ্ঞেস করে, তুই সবসময় শেষ শেষ বলছিস কেন? তখন ভানু জানে আমি সুইসাইড স্কোয়াডে আসি। এই পর্যায়ে আবারও সিনটা শিফট করে ভানু এবং তার বসের কথোপকথন দেখানো হয়। বস ভানুকে বলছিল তারা স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে, চা বাগানও বন্ধ। ওই পার থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে, ওদের কাছ থেকে 20,000 করে টাকা নিয়ে ওদেরকে ইন্ডিয়ান নাগরিক করে দেওয়া হচ্ছে। বসের কথা শুনে বোঝা যায় যে ভানু আসলে কিসের মিশন এসেছে। তারপর পরে ভানু জগেশকে বলে, আমরা যখন মিশনে থাকি তখনই আমাদের জীবনের শেষ দিন মনে করি, যেমন টুইন টাওয়ারের হামলা, মুম্বাইয়ের হামলা ওরা করেছিল। এগুলো শুনে জগেশ বলে, ওরা তো উগ্রপন্থী, ওদের সাথে তোর কি সম্পর্ক? তখন হাসতে হাসতে ভানু বলে, ব্রিটিশরা নাকশাল বাহিনীকেও তো টেরোরিস্টই বলেছিল, তাই বলে কি ওরা উগ্রপন্থী হয়ে গেছে? কিছু কিছু সময় কিছু কিছু পদক্ষেপ নিতে হয়। তখন জগেশ অবাক হয়ে ওর দিকে চেয়ে থাকে আর বলে, তুই তো কোনোদিন পলিটিক্সের সাথে জড়াসনি, তাহলে এসব কথা তুই কেন বলছিস? আর এতদিন তুই কোথায় ছিলি? ভানু তখন কোনো মতো কথাটা কাটিয়ে 2007 সালের ফেব্রুয়ারির 2 তারিখের কথা মনে করে। সেই দিন ওর বাবার ফেয়ারওয়েল ছিল। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে সেই দিনেই চলে আসে। ভানুর বাবার ফেয়ারওয়েলের দিন সেখানে সবাই উপস্থিত ছিল। ফেয়ারওয়েল বক্তৃতা শেষ করে ভানুর বাবা বাসায় ফেরার সময় রাস্তার পাশেই আরেক ছেলে রবিকে মৃত অবস্থায় দেখে। এটাতে কান্না করতে করতে চলে আসে থানায় তার ছেলের মৃত্যুর বিচার চাইতে। তবে পুলিশ তো কিছু করেই না, আরো বলে ভানুর উপরে কিন্তু বিপদ আসবে তুমি যদি এইরকম করো। প্রেজেন্ট ডেতে ভানু বলে, সেদিনই চা বাগানের ম্যানেজার আমাকে 20,000 টাকা দিয়ে অনেক দূরে পালিয়ে যেতে বলেছিল, তুমি যদি এখানে থাকো তাহলে তোমাকেও মেরে ফেলবে। এই কথা শুনে জগেশ বলে, তুই পালানোর পরপরই ম্যানেজারের কোটি কোটি লাশ পাওয়া যায়। অনেক মানুষজন তোর বাবার কাছে এসে শুধু তোর খোঁজ করতে থাকে, এমনকি তোর বাবাকে অনেক মারধরও করে। তখন ভানু বলে, সেদিন আমি চলে গিয়েছিলাম গুয়াহাটিতে, তারপর সেখান থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে আমি চলে যাই অরুণাচল প্রদেশে। সেখানে গিয়েই ওদের সাথে আমার দেখা হয়ে যায়। যেহেতু পেছন আর ফেরার সুযোগ নেই, তাই তাদের হয়ে কাজ শুরু করে দেই। এটা শুনে জগেশ বলে, তুই তো অনেক সাহসী, আমি কিনা ভিতর ডিমি থেকে গেলাম। তবে ভানু জানায় যে না, তুইও অনেক সাহসী, আমার মতো একজন উগ্রপন্থীকে তুই তোর বাড়িতে রেখেছিস। তুই যদি বলিস তাহলে এখনই আমি তোর বাড়ি থেকে চলে যাব। কিন্তু জগেশ জানায়, না, তোর কোথাও যেতে হবে না। সেই সময়ই একটা সিগন্যাল পেয়ে ভানু জগেশকে নিয়ে ঘরের ভেতরে ঢুকতে চায়। জগেশ বলে, কই তোর লোকদেরকে তো আমি কোথাও দেখছি না। ভানু জানে ওরা সবাই লুকিয়ে আছে, তুই দেখতে পাবি না। ঘরের ভেতরে যেতে থাকলে জগেশ খেয়াল করে দেখতে পায় একটা লাল পতাকা লাগানো। তখন ভানু জানায়, লাল পতাকা মানে আমি ঘরে আছি, আর সবুজ পতাকা মানে আমি ঘরে নেই। এটাই হলো আমাদের সিক্রেট সিগন্যাল। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। ভানুর ভাই রবি মারা যাওয়ার পরে সে তার বউ রূপাকে বলছিল, আচ্ছা যদি কোনোদিন এমন হয় যে আমার ভাইয়ের মতো আমিও মারা যাই তাহলে? কিন্তু রূপা জানায় যে এসবের মধ্যে তুমি না জড়ালেই তো পারো। ভানু বলে, একদিনে 3,500 কর্মীর চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমরা কয়েকজন মিলে তাদের হয়ে লড়ছি, যদি না লড়ি তারা কিভাবে বাঁচবে? এইসব বলার সাথে সাথে রবিকে নিয়ে অনেক কান্নাও করে ভানু। 2 ভাইয়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। পরের দিন সকালবেলাতে ওই বয়স্ক ছদ্মবেশ ধরে ভানু তার বাবার সাথে দেখা করতে চলে আসে। পরিচয় দেয় ইন্দ্রনাথ হিসেবে।
আর বাবাকেও তার পরিচয় জিজ্ঞেস করে। মূলত সে তার বাবার সাথে কথা বলতে চায়। বাবা জানায় আমার নাম সূর্য সিং। ভানু এবার বলে আপনি টিচার ছিলেন না? তখন ওর বাবা বলে সেইটা তো 10 বছর আগের কথা। ভানু এবার কৌশলে তার ব্যাচমেটের নাম বলে, সাথে এটাও জানায় যে আমি ওর দাদু। তখন ওর বাবা বলে আমার বড় ছেলে ওর ব্যাচমেট ছিল। ভানু এবার অনেক কৌশলে তার বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার বড় ছেলে কোথায়? ওর বাবা জানে আমার বড় ছেলে মারা গেছে। এটা বলেই সেখান থেকে চলে যায় ভানুর বাবা। এর পরপরই ভানু চলে আসে বাড়িতে আর জগেশকে বলে ইন্দ্রনাথ হয়ে আমার বাবার সাথে আমি কথা বললাম, তিনি বেশ ভেঙে পড়েছেন। জগেশ জানায় তোর বাবার তো বয়স হয়েছে, ভেঙে তো পড়বেই, আর কেন তুই ওনার সামনে ওনার ছেলেদের কথা বলতে গেলি? তবে ভানু জানায় বাবার এই ভেঙে পড়াটা বয়সের জন্য নয়, 2 সন্তানকে হারিয়ে ওর বাবার এমন অবস্থা। সেদিনই ভানুর বাবা জগেশের কাছে আসে। মূলত জগেশই দেখেছিল ওর বাবাকে। ভানুর বাবা সেখানে আসলে ভাঙা ভাঙা গলায় জগেশ বলে একটা চিঠি এসেছে ভানুর নামে, এর আগে কখনো চিঠি খুলিনি কিন্তু এবার খুলেছি। ভানু এবার আপনার জন্য 25 লাখ টাকা পাঠিয়েছে। এই কথাটা শুনে তো ভানুর বাবা একদম স্তব্ধ হয়ে যায়। জিজ্ঞেস করে ভানু কি বেঁচে আছে? কিন্তু জগেশ জানায় যে না, লোকাল পত্রিকায় দেখানো হয়েছিল যে 4 বছর আগে মারা গেছে ভানু, তবে আসলে সে মারা গেছে 1 বছর আগে। আর এই 25 লাখ টাকা ভানুর পাওনা ছিল, সে যেখানে কাজ করতো ওখান থেকে এই টাকাটা দিয়েছে। এরপর জগেশ ভানুর বাবার হাতে 25 লাখ টাকা তুলে দিয়ে বলে এত টাকা কখনো আমি একসাথে দেখিনি, ভেবেছিলাম এখান থেকে 5 লাখ সরিয়ে ফেলবো, কিন্তু মৃত মানুষের টাকা কিভাবে নেই বলুন? এইসব বলতে বলতে মিথ্যা চিঠিটা খুলতে থাকে জগেশ। ভানুর বাবা তো তখন অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে মৃত ছেলের টাকাও কিনা এখন নিতে হচ্ছে, থাক চিঠিটা আর চাই না। এইসব বলে বাড়ির দিকে যেতে যেতে ভানুর বাবা বলে এই টাকা আর চিঠির কথা যেন কোনোভাবেই রূপা না জানতে পারে, যদি সে জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। এই পর্যায়ে দেখানো হয় প্রেজেন্ট ডে রূপাকে। রূপা একটা রেস্টুরেন্টে আসে, সেখানে ভানু ইন্দ্রনাথ সেজে ওখানে এসে রূপাকে দেখতে পায়। পরক্ষণে সে জানতে পারে আসলে রূপা এখানে এসেছিল অনিন্দর বন্ধুদের সাথে দেখা করার জন্য। কিছুক্ষণের মধ্যেই অনিন্দ তার বন্ধুদেরকে নিয়ে চলে আসে রূপার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। রূপা বন্ধুদের বসার জন্য তখন ভানুর কাছ থেকে একটা চেয়ার নিতে চায়। চেয়ার নিতে গেলে হঠাৎ ওর হাতটা লেগে বিয়ের শাড়িটা পড়ে যায়, যেইটা আবার দেখে ফেলে ভানু। মনে হয়ে যায় ওর পেছনের স্মৃতি। ভানু এবং রূপার মধ্যে কতই না ভালোবাসা ছিল, আর ওদের বিয়েটাতে দুজনেই অনেক সুখী ছিল। কিন্তু রূপা কিনা আজ অন্যের হয়ে যাচ্ছে। তবে এগুলো দেখেও যেন কিছুই করতে পারছিল না ভানু, কারণ সে সবার কাছেই তো মৃত। সেখান থেকে অনিন্দর বন্ধুদের সাথে দেখা করে রূপা চলে আসে বাড়িতে। রাত্রেবেলাতে যখন খাবার খাচ্ছিল তখন ভানুর বাবা ওকে বলে তুমি কখনো ভানুর ছবিতে ফুলের মালা পরাতে দাওনি, কারণ মনের মাঝে তুমি একটু হলেও আশা রেখেছিলে যে হয়তো বাবা বেঁচেই আছে আর কোনোদিন না কোনোদিন ফিরে আসবে। কিন্তু আজকে ভানুর মৃত্যুর আমি কনফার্ম খবর পেয়েছি, সে অরুণাচলে মারা গিয়েছে 1 বছর আগে। ওর অফিস থেকে আমি খবর পেয়েছি, সাথে একটা চিঠিও ছিল। এমনিতেই তো ভানুকে হারানোর পরে তোমার শরীরটা আর ভালো যাচ্ছে না, এজন্য তোমাকে এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু তুমি খুব শীঘ্রই আবার নতুন জীবন শুরু করতে যাচ্ছ, এজন্য তোমার এগুলো জানার দরকার। কিন্তু এগুলো আবার তুমি তোমার শাশুড়িকে বলো না, কারণ 2 ছেলেকে হারিয়ে ওর অবস্থা অনেক খারাপ। এইসব কথা শুনলে কিছু একটা ঘটেও যেতে পারে। সাথে আরো বলে তুমি আর ভানুকে নিয়ে চিন্তা করো না, তোমার নতুন জীবন নিয়ে ভাবতে শুরু করো, আর মাঝে মাঝে আমাদেরকে কিন্তু দেখতে এসো। রূপা কোনো জবাব না দিয়ে খাবার না খেয়ে সেখান থেকে ঘরে চলে আসে। এদিকে ভানু জগেশকে জিজ্ঞেস করে বাবা টাকাগুলো ঠিক মতো নিয়েছে তো? জগেশ জানায় হ্যাঁ নিয়েছে। এরপর ভানু জিজ্ঞেস করে আচ্ছা একটা কথা বলতো তুই, অনিন্দ কি রূপার জন্য ঠিক হবে? অনিন্দ ভালো মানুষ তো? জগেশ জানায় হ্যাঁ সে খুবই ভালো মানুষ, এলাকায় আসার পর থেকে কেউ ওর কোনো খারাপ দিকই দেখেনি, এমনকি সে বাচ্চাটাকেও দেখে রাখে। বাচ্চার কথা আসার পরে ভানু জিজ্ঞেস করে যে কার বাচ্চা? জগেশ তখন নরম গলায় বলে কেন তোর বাচ্চা, ওর নাম তিতলি, 8 বছর হয়ে গিয়েছে। এতদিন পরে ভানু এখন জানতে পারলো যে 8 বছরের ওর একটা বাচ্চাও আছে। বাচ্চার কথাটা শুনে ভানু অনেক ভেঙে পড়ে। এদিকে দেখা যায় রূপা ঘরের মধ্যে এসে আয়নার সামনে যায়। ওর হাতে ছিল বিয়ের শাড়ি, একবার বিয়ের শাড়িটা মাথার উপরে দেয় আর একবার বাচ্চার দিকে তাকায়। ও যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পরের দিন সকালবেলাতেই জগিং এ ইন্দ্রনাথ সেজে আবারও বড় বাবার সাথে দেখা করতে আসে ভানু। বাবা জিজ্ঞেস করে আপনি কোথায় উঠেছেন? ভানু জানায় ফরেস্ট অফিসের গেস্ট হাউসে, অনেকদিন আগে এখানে একবার এসেছিলাম, অনেক কিছুই বদলে গিয়েছে এখানকার। বাবা তখন বলে সবকিছুই ওরা করেছে, এমনকি ওরা আমার 2 ছেলেকেও মেরে ফেলেছে। আসলে ব্রিটিশরা ঠিকই বলেছিল, এই বাংলা হচ্ছে উগ্রপন্থীদের অভয়ারণ্য। এখানে তো উগ্রপন্থীরা চরম পর্যায়ে চলে গিয়েছে,
আমার কাছে যদি পাওয়ার থাকতো তাহলে আমি কোনো উগ্রপন্থীকেই রাখতাম না, তারা পলিটিশিয়ানদের হয়ে কিনা পলিটিক্স করে। তখন ভানু বলে উগ্রপন্থীদেরও কিন্তু নিজস্ব মতামত থাকতে পারে, তবে ভানুর বাবাও সাথে একমত হতে পারে না, আর বলে যে তাহলে কেন তারা শপিং মল এবং স্কুল কলেজে ধামাকা করে? ওরা তো বড় বড় সব দুর্নীতিবাজ মানুষদেরকে মারলেই পারে, তাহলে কেন ওরা নিরীহ মানুষদেরকে মারে? এটা শুনে ভানু বলে আপনার কথাটা আমার খুব পছন্দ হয়েছে। ওরা দুজনে কথা বলতে বলতে ভানুর বাবা চলে আসে ওদের বাড়ির কাছাকাছি। বাড়ির কাছে আসলে ভানুকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানায়। তখন ভানু জানায় আজ নয়, অন্য একদিন আসবো, আরো 2-3 দিন আছি এখানে। ভানুর বাবা যখন গেটে নক করছিল তখন সে বাইরে লুকিয়ে দেখতে থাকে। তার পরপরই সেখানে ভেতর থেকে একটা বল বাইরে আসে। ভানু লুকিয়ে লুকিয়ে সেই বলটাও দেখতে থাকে। সে এখানে আসলে লুকিয়েছিল তার বাচ্চাটাকে একবার দেখার জন্য, কিন্তু দেখা যায় রূপা বাইরে এসে বলটা নিয়ে যায়। ভানুর আর তার বাচ্চাকে দেখা হয় না, তাই চোখের মধ্যে হাজারো অশ্রু নিয়ে সেখান থেকে চলে যায় ভানু। সেদিন জগেশ ভানুর কথা অনুযায়ী একজনকে চিঠি এবং টাকা দিয়ে আসে। তখন জানা যায় জগেশ আসলে পোস্ট অফিসের পিয়ন। এদিকে ভানুকে সেদিন ইন্দ্রনাথ হয়ে থানায় আসতে দেখা যায়। থানায় এসে ভানু ওসিকে বলে আমি রবির মার্ডারের ব্যাপারটা জানতে চাই। ওসি জিজ্ঞেস করে কোন রবি? ভানু বলে 10 বছর আগে যাকে মেরে ফেলা হয়েছিল সেই রবি, ও সূর্য সিং এর ছেলে রবি। কে মেরেছিল রবিকে, আর সূর্য সিংকে তুলে নিয়ে গিয়েই বা কারা মেরেছিল? ভানুর মুখে এইসব কথা শুনে ওসি এবার বুঝতে পারে যে কার কথা বলছে সে। তখন ওসি বলে এখানে প্রতিনিয়তই অনেক মার্ডার হয়, সবগুলো কি আর মনে রাখা সম্ভব? আর আপনাকে বা আমি কেনই বলতে যাব? ভানু তখন একটা আইডি কার্ড দেখায় ওসিকে। আইডি কার্ডটা দেখা মাত্রই ওকে স্যার স্যার বলে সম্বোধন করে ওসি। ভানু এবার আবারও জিজ্ঞেস করে রবিকে কারা মেরেছিল? ওসি এবার ভয়ে ভয়ে বলে যোগেন্দ্র সিং। সে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, বাগান দখল করতে চেয়েছিল, আর অনেক 2 নাম্বার কাজকর্ম সে করে। তখন ভানু জিজ্ঞেস করে ও আচ্ছা, তাহলে খুনি সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন, তারপরে আপনি কিছুই করেননি? তখন ওসি জানে ওরা অনেক পাওয়ারফুল, তাছাড়া উপর থেকেও নির্দেশ এসেছিল যে আমি যেন কিছুই না করি। তার পরপরই ভানুর মোবাইলে থাকা ওর নিজের ছবিটা দেখিয়ে বলে আপনি কি একে চেনেন? ওসি জানায় হ্যাঁ, ও তো সূর্যর বড় ছেলে, শুনেছি আন্ডারওয়ার্ল্ডে সে জয়েন হয়েছিল। ভানু তখন বলে সে আজকে আপনাকে মারবে। এটা বলেই সে ওসিকে মেরে থানা থেকে চলে যায় ভানু। তারপর রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যোগিন্দারের। যোগেন্দার গাড়ি নিয়ে আসতে থাকলে ভানু ইচ্ছা করে ওর সামনে চলে যায় এবং কমলা ফেলে দিয়ে ওর গাড়িটা থামাতে বাধ্য করে। তারপর যখন সে গাড়িটা থামায় তখন ওর হাতে একটা কমলা ধরিয়ে দেয়। যোগিন্দারও না করে না, কারণ এত বৃদ্ধ একটা লোক দিচ্ছে বলে কথা। কিন্তু কিছু দূর যেতেই যোগিন্দরের গাড়িতে হয় ধামাকা। আসলে কমলাটার ভেতরেই সেই ধামাকাটা সেট করা ছিল। ভানু আরো একজনকে শেষ করে। সেদিনই জগেশকে দেখে রূপার মেয়ে জিজ্ঞেস করে আচ্ছা তুমি আমাকে চিঠি দিবে না? জগেশ জানায় আজকে তো তোমার নামে কোনো চিঠি নেই, তোমার নামে যেদিন চিঠি আসবে ঠিক তোমাকে দিয়ে দেব। তিতলি তখন জিজ্ঞেস করে আমাকে আবার কে চিঠি লিখবে? জগেশ তখন চুপ থাকে। তারপর সে রূপাকে বলে 8 তারিখে তোমার বিয়েতে তো যাচ্ছি, আমার থেকে কি চাও বলো? রূপা জানায় আমি যেটা চাইবো তুমি সেটা দিতে পারবে না। এটা বলেই সেখান থেকে চলে যায় ওরা। অন্যদিকে ভানু চুপি চুপি চলে আসে বাড়িতে ওর মাকে দেখার জন্য। বাইরে থাকা মায়ের শাড়িতে স্পর্শ করলে যেন সে মাকে অনুভব করতে পারে। তারপরে একটু দেখার জন্য খুঁজতে থাকে মাকে। ওই সময়টায় ওর মা ঘরের মধ্যে পুজো করছিল। তখন হঠাৎ করে তিনি কিছু একটার উপস্থিতি টের পায়, তবে ভানু ঠিক আড়াল হয়ে যায়। সেদিন রাত্রেবেলাতেই ভানু সরাসরি ওর বাবার বন্ধুর পরিচয় দিয়ে চলে আসে বাড়িতে। তখন ওর মা দরজাটা খোলে। অনেক বছর পর ভানু তার মাকে দেখতে পায়, কিন্তু মাকে সে নিজের পরিচয়টাও দিতে পারে না। ভানু তখন ওর মায়ের হাতে তুলে দেয় কমলা এবং ওর বাবার পছন্দের কেক। কেকের কথা শুনে ওর মা কেকটা নিতে চায় না, আর বলে আপনার এই কেকটা এখন আর আপনার বন্ধু পছন্দ করে না, আপনি নিয়ে যান। তাই সেই কেকটা হাতে করেই ভানু ফিরছিল। তখন সে রাস্তার মধ্যে দেখতে পায় রূপা, অনিন্দ ও তিতলি একসাথে আসছে। এবারই ভানু প্রথমবারের মতো তার মেয়েকে দেখতে পায়, কিন্তু কিছুই বলার সাহস নেই ওর মধ্যে। ওরাও সবাই ভানুকে পাশ কাটিয়ে চলে যায়। তখন ভানু আবার ঘরের দিকে ফিরতে থাকে মন খারাপ করে। সেই সময় ঘরের রেডিওতে জগে শুনতে পায় আজকে স্থানীয় এক নেতার গাড়িতে ধামাকা হয়ে সে মারা গেছে। থানার ওসিকে থানার মধ্যেই মেরে ফেলা হয়েছে, আর ঠিক এই কারণে প্রশাসন এলাকায় কারফিউ জারি করে ফেলে। এখন পর্যন্ত 2টা খুনের কোনো রকম কোনো এভিডেন্স পায়নি, তারপরেও চলছিল তদন্ত। সেই সময় দেখা যায় জগেশের বাড়ির সামনে একজন সবুজ কাপড় সরিয়ে লাল কাপড় রাখছে, অর্থাৎ ভানু ঘরে ফিরে এসেছে। ঘরে এসে নিজের ছদ্মবেশ খুলে ভানু ফ্রেশ হচ্ছিল। তখন ভানু সেই প্রস্থেটিকটা জগেশ পরে নেয়। সেইটা পরেই জগেশ ভানুকে জিজ্ঞেস করে আজকে 2টা খুন তুই কেন করলি বল?
ভানু জানায়, আগেই তো তোকে আমি বলে দিয়েছিলাম আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, তাই এ ব্যাপারে তুই আর ফার্দার ডিসকাস করবি না আমার সাথে। সাথে নিজের ফোনটাও সে জগেশকে দিয়ে দেয় আর বলে, এটা ভালোভাবে সামলে রাখিস, শেষ দিন নেব। আজকে ওদের সাথে আমার দেখা হয়েছিল, সাথে তিতলিও ছিল। ওদের সবাইকে খুব খুশি মনে হচ্ছিল, তবে সেখানে অন্ধকার থাকায় তিতলিকে আমি ঠিকভাবে দেখতে পারিনি। এরপর ভানুর বাবার জন্য কেনা কেকটা খেতে দেয় জগেশকে আর বলে বাবা এই কেকটা খুব পছন্দ করত। রবি যেদিন মারা গিয়েছিল সেদিন ওর পাশেই এই কেকটা পড়েছিল। সেদিন রবির টকবগে রক্ত এবং কেকটা একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এসব কিছু বলতে বলতে ভানু জগেশের পুরো মুখে কেক মাখিয়ে ওর সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করে। তখন জগেশকেও আতঙ্কিত অবস্থায় দেখা যায়। তখন ভানু আবার জগেশের মুখ পরিষ্কার করে দিতে থাকে আর বলে বাবার অনেক অঙ্ক মেলানো বাকি, সেই সবকিছু শেষ করতে হবে। এদিকে দেখা যায় রূপাকে তার শাশুড়ি গয়না দিতে চাচ্ছিল, কিন্তু সেটা কোনোভাবেই নেওয়ার জন্য রাজি হয় না রূপা। তখন শ্বশুর এসে বলে, তোমার জন্য ব্যাংকে জমানো কিছু টাকা আছে, সেটা তুমি নিয়ে নিও, আর পারলে তুমি এখানে মাঝে মাঝে এসো আমাদের বুড়ো বুড়িকে দেখতে। পরের দিন সকালবেলাতে ভানু আবারও চলে আসে ওর বাবার সাথে জগিং করার জন্য ইন্দ্রনাথ সেজে। ভানুর বাবা এবার বলে, আমার বড় ছেলে যেদিন নিখোঁজ হয়েছিল সেদিনই কিনা আমরা জানতে পারি যে আমার বৌমা প্রেগনেন্ট। এর চেয়ে দুঃখের কথা আর কি থাকতে পারে বলো। 4 বছর আগে আমার ছেলের মৃত্যুর খবর পাই। অরুণাচল প্রদেশে বড় ছেলে মারা গেছে। কিছুদিনের ব্যবধানে আমি আমার 2 ছেলেকেই হারিয়ে ফেলি। দুজনে গল্পগুজব করতে করতে বাড়ির সামনে চলে আসে। এবার ভানুকেও জোর জবরদস্তি করে ওর বাড়িতে ঢোকায়। তারপর ওর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় রূপাকে। জানানো হয় আগামীকালকে ওর বিয়ে। রূপা এবার ভানুকে প্রণাম করতে গেলেও হাত ধরে ওকে প্রণাম করতে বারণ করে। তারপর চা খাওয়ার সময় ভানু কাপের মধ্যে 3 চামচ চিনি নেয়। এটা দেখে ওর মা বলে, আমার বড় ছেলেও চায় 3 কাপই চিনি খেত। এটা বলতে বলতে মাকে কিছুটা ইমোশনালও দেখা যায়। কিছুক্ষণ পরেই ভানুর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় ওর মেয়ে তিতলির সাথে। এবার নিজের মেয়ে তিতলিকে খুব ভালোভাবে দেখতে পায় ভানু। তারপরই ভানুকে ওর নামটা জিজ্ঞেস করে। তখন তিতলি বলে, আজকে পর্যন্ত আমার নাম তিতলি সিং, আর কালকে থেকে আমার নাম হয়ে যাবে তিতলি মিত্র। এই কথাটা শুনে অনেক কষ্ট পেয়ে যায় ভানু। এর মধ্যেই তিতলি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রূপা তিতলিকে নিয়ে স্কুলে যায়। ভানুর পেছন পেছন তিতলির স্কুলে চলে আসে। সেদিনই এক বৃদ্ধকে জগেশ পেপার পড়িয়ে শোনাতে গেলে দেখে এক ফাঁসির আসামি শেষ ইচ্ছা একজন পূরণ করতে চলেছে। এই নিউজটা খুব করে ভাবায় জগেশকে। তারপর সে দ্রুত বাড়ির দিকে ফিরতে থাকে। এরপরেই ভানু চলে আসে অনিন্দর বাসায়। একসময় ওর সাথে কথাবার্তা বলতে বলতে নিজের প্রস্থেটিকটাও খুলে ফেলে ভানু। এটা দেখে অনিন্দ জিজ্ঞেস করে, আপনি কে? ভানু জানায়, যার মৃত্যুর কারণে আপনার সাথে রূপার বিয়ে হচ্ছে আমি সেই। আগামীকালকে রূপার সাথে আপনার বিয়ে, তাই আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। তখন অনিন্দ বলে, আপনি তো ফিরে এসেছেন, তাহলে এই বিয়ের আর কি প্রয়োজন? ভানু জানায়, আমি এখানে থাকতে পারবো না, আপনি রূপাকে দেখে শুনে রাখেন, সে কিন্তু অনেক ভালো একটা মেয়ে। অনিন্দ তখন বলে, আমি রূপার সাথে যতবারই কথা বলতে যাই বেশিরভাগ সময় সে আপনার কথাই বলে। রূপা এখনো আপনাকে অনেক ভালোবাসে। আমি একা মানুষ, আমার কেউ নেই, তাই যদি রূপা আমার জীবনে না আসে তাহলে তেমন কোনো ক্ষতি নেই। তবে হ্যাঁ, রূপা আমার জন্য স্পেশাল। তখন ভানু বলে, রূপা আমার কথা সবসময় মনে রাখবে, কারণ আমি ওর ফার্স্ট লাভ। আর তুমি একটু আগেই বললে না যে রূপা তোমার জন্য স্পেশাল, এজন্য আমি চাই যে তুমি রূপাকেই বিয়ে করো। তারপরই ওকে 15 লাখ টাকা ধরিয়ে দেয় আর বলে, তিতলিকে ভালো করে দেখে রেখো, ওর যেন কোনো কিছুতে কোনো কমতি না হয়। তারপর অনেক আফসোস করে সে বলে, আমি জানতামই না যে আমার একটা মেয়েও আছে। এসব শোনার পরে অনিন্দ জিজ্ঞেস করে, তুমি যখন ফিরে এসেছো তাহলে আবার চলে যাবে কেন? তখন ভানু জানায়, সবকিছু বুঝতে নেই, কিছু কিছু জিনিস অজানাই ভালো। আমি থাকার জন্য এখানে আসিনি, আমাকে চলে যেতে হবে বহুদূর। ভানু তখন একটা বিদ্রোহী কবিতা বলতে থাকে। ওর সাথে সুর মেলায় অনিন্দও। সেই সাথে অনিন্দ জানায়, থেকে গেলেই তো পারো। কিন্তু অনেকটাই রাগান্বিত হয়ে যায় ভানু। তাহলে এই কবিতা কেন তোমাকে আমি শোনালাম, এটার মানে বোঝো না তুমি? আর একটা কথা, আমার বাবা মাকেও একটু তুমি দেখে রেখো। তখনই ভানুর কাছে একটা সিগন্যাল আসে। এটাতে সে অনিন্দকে বলে, তোমার বাসার দিকে কেউ একজন আসছে, একটু গিয়ে দেখো তো কে আসছে। অনিন্দ জানালা দিয়ে তাকিয়ে দেখে রূপা। রূপার কথা শোনা মাত্রই সেখান থেকে দ্রুত চলে যেতে থাকে ভানু। চলে যাওয়ার আগে বলে, রূপার কিন্তু বেগুনে অ্যালার্জি আছে। এরপর রূপা যখন ঘরের ভেতরে আসে তখন অনিন্দ নিজেকে লাকি ভেবে ওকে জড়িয়ে ধরে। এই ব্যাপারটা আবার আড়াল থেকে দেখে ফেলে ভানু। এটা দেখেই ভানুর মনে পড়ে যায় রূপার সাথে কাটানোর পেছনের স্মৃতিগুলো। তারপরই সে চলে আসে আবার বাসায়। সেখানে আসতেই জগেশ বলে, আজকে নিউজ পেপারে একটা নিউজ ছাপা হয়েছে, এক ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণ করা হয়েছে। তুই আমাকে একটা ইচ্ছে বল, আমি সাধ্যমতো সেটা পূরণ করার চেষ্টা করব। তবে কোনো জবাব দেয় না ভানু আর কিছু ডকুমেন্ট পড়াতে থাকে।
তখন যোগেশ আরো বলে, তুই দুপুরে বাড়ি ফিরিসনি দেখে আমার অনেক চিন্তা হয়েছিল। চারিদিকে যত পুলিশ ঘুরছে আমি ভেবেছি হয়তোবা তুই ধরা খেয়েছিস। এরপর যোগেশ বলে, আমি রূপার আশীর্বাদে গিয়েছিলাম, সেখানে তোর মা আমাকে খেতে দিয়েছিল, আমি সেগুলো না খেয়েই নিয়ে এসেছি। তুই অনেকদিন তোর মায়ের হাতে খাবার খাস না, তাই না? ভানু তখন জানায়, আমি আগামীকালকে ভোর 5টায় চলে যাব, তোর ঘুম থেকে কষ্ট করে আর উঠতে হবে না। যোগেশ এগুলো শোনার পরে আবারও বলে, তোর শেষ ইচ্ছে কি সেটা আমাকে বল, আমি সাধ্যমতো পূরণ করার চেষ্টা করব। ভানু তখন যোগেশকে গাইতে বলে, কবিতা আবৃত্তি করিয়ে নেয়, সিটি বাজায়, এমনকি ওকে নাচায়ও। এইসব করতে করতে কান্না করে ফেলে যোগেশ। ভানু এবার যোগেশকে হাসতে বলে, কিন্তু যোগেশ হাসতে পারছিল না। ভানু জানায়, তুই প্রথমবারের মতো গেমে হেরে গেছিস, কিন্তু এতে কিছুই আসে যায় না যোগেশের। সে ভানুকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বলে, আবার স্যারেন্ডারও করতে বলে। জানায়, আজকে পেপারে যে ফাঁসির নিউজটা দেখেছি, সেই আসামিকে 22 বছর পর ফাঁসি দেওয়া হয়েছে। তুই যদি স্যারেন্ডার করিস তাহলে তো অন্তত 22টা বছর পর্যন্ত বাঁচতে পারবি, তাও প্লিজ আর তুই হারিয়ে যাস না। ভানু এবার আচমকায় যোগেশের দিকে পিস্তল তাক করে আর বলে, আমি চাইলে কিন্তু তোকে এখানে মারতে পারি, কেউ জানতে পারবে না। তবে ভানু এবার অনেক ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে যোগেশকে, শোনায় শেষ দেখার কবিতা। তখনই বিদ্যুৎটা চলে যায়। যোগেশ যায় মোমবাতি জ্বালাতে। মোমবাতি জ্বালানোর সাথে সাথেই দেখতে পায় কোথাও আর ভানু নেই। বাহিরে এসে অনেক করে খোঁজাখুঁজি করার পরে ওকে আর পায় না। পরের দিন সকালবেলাতে স্কুলের প্যারেডের একটা প্রস্তুতি দেখা যায়। সেখানে এসেছিল অনেক বড় বড় কর্মকর্তারা। অন্যদিকে চলতে থাকে রূপার বিয়ের প্রস্তুতি। ভানু নিজের শরীরে ধামাকা বাঁধে, তারপরে প্রস্থেটিক পরে চলে আসে প্যারেডের মাঝখানে। অন্যদিকে যোগেশ টিভিতে দেখতে পায় আজকে স্টুডেন্টদের প্যারেড হচ্ছে। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে এই প্যারেডে হয়তোবা কিছু একটা করতে চলেছে ভানু। বাইরে আসে সে হয়তোবা ভানুকে থামানোর জন্য, কিন্তু সে তো ঠিক মতো হাঁটতেই পারছিল না। এদিকে ঠিক সকাল 10টায় নিজের জীবন দিয়ে মিশনটা কমপ্লিট করে ভানু। ভানুর বস ওই নির্দিষ্ট সময় তার রিংটা কবর দেয়। যোগেশ ভানুকে দেশদ্রোহী বলে আখ্যায়িত করে। রূপাও তখন নতুন জীবনের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছিল। আর এই সব কিছুর মধ্য দিয়ে শেষ হয়ে যায় ধূমকেতু মুভিটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেল